নমস্কার, আমি আরডি ইএনটি সেন্টার থেকে বলছি। আজ আমার কাছে আমার একটা পেশেন্ট ওনার এসছেন। ওনার আগে কি প্রবলেম ছিল, প্রবলেমের জন্য কি করা হয়েছে, উনি এখন কেমন আছে, এই নিয়ে আজকের ভিডিও। हाँ, देखते থাকুন আজকের ভিডিও। बोलो यार, आप यहाँ पर क्यों आया था? सर 2 साल से मेरे को मतलब थोड़ा सा भी कुछ ठंडा खाने से या ठंडा पीने से तुरंत मतलब मेरे को कोल्ड कफ हो जाता था। फिर कोल्ड कफ की वजह से फीवर भी आता था। तो ये रेकरिंग था, मतलब हर 2-3 मंथ्स में होता रहता था। तो फिर उसके बाद काफ़ी डॉक्टर को हम दिखाए, तो फिर वो लोग सिर्फ एक नॉर्मल मेडिसिन दिए मेरे को, जिससे वो थोड़ा रिकवरी हो गया। लेकिन फिर वापस से 2-3 महीने बाद फिर वापस से हो गया था। तो फिर ऐसे डॉक्टर चेंज करते गए हम, लेकिन कुछ इंप्रूवमेंट नहीं हो रहा था, ये रेकरिंग था। तो फिर मेरे को सजेशन आया कि मतलब एक बार ईएनटी स्पेशलिस्ट को दिखाए। तो हम गूगल में ऐसे देख रहे थे रिव्यूज़ वगैरह। तो डॉक्टर बीके मंडल का मेरे को रिव्यू अच्छा दिखा, तो हम कंसल्ट किए अपॉइंटमेंट लेके। नेक्स्ट डे का मेरा अपॉइंटमेंट था। तो हम आए तो डॉक्टर मेरे को एक स्पॉट में देखते ही बोल दिए कि टॉन्सिल का प्रॉब्लम है। तो टॉन्सिल के लिए फिर मेरे को काफ़ी सारा टेस्ट का दिए थे सर, तो हम टेस्ट भी करवाए। तो नेक्स्ट डे ही मेरा फिर टेस्ट में रिपोर्ट जब आया, तो उसमें डॉक्टर बोले कि मेरे को सर्जरी करना होगा। तो सर्जरी से उसका सर्जरी एक सोल्यूशन है। अगर सर्जरी नहीं करवाएंगे जनरल मेडिसिन से, वो कम तो हो जाएगा, लेकिन वो वापस से सीजन की तरह फिर से आ जाएगा। तो फिर वापस से सर बोले तो कि कितना दिन पहले सर्जरी हुआ था आपका? सर मेरा सर्जरी बस 6 डेज़ पहले। हाँ, 6 डेज पहले। तो अभी कैसा है आप? अभी पूरा नॉर्मल है, कुछ भी मेरे को फील नहीं हो रहा है। मतलब कुछ भी हम खा रहे हैं, कुछ भी पी सकते हैं, या कुछ भी ठंडा खाने पे। सर्जरी होने के 2 घंटा बाद ही मेरे को आइसक्रीम सर्व किया गया था, वो खाने में भी मेरे को कोई प्रॉब्लम नहीं हुआ था। अच्छा, आपका जो वॉइस है, अभी वॉइस के लिए कोई दिक्कत हो रहा है? नहीं, वॉइस में भी कोई प्रॉब्लम नहीं है, मेरा वॉइस एकदम स्मूथ है। হ্যাঁ, আচ্ছা শুনলেন আপনি, আপনারা সবাই যে পেশেন্টের কি সমস্যাটা ছিল। এই যে সমস্যাটা ছিল, তার গলায় বারবার সোর থ্রোট, মানে গলা ব্যথা হতো এবং ভেতরের দিকে একটা ইনফেকশন হতেই থাকতো, এবং এটা বারবার হতে হতে 2-3 বছর 4 বছর, অনেকের একদম ছোটোবেলা থেকে হতে থাকে। এই জিনিসটা আমরা কখনো যখনই আসবে তখন তাকে অ্যান্টিবায়োটিক হ্যান দিয়ে তাকে কন্ট্রোল করা যেতে পারে। কিন্তু এই যে কন্ট্রোল তো করা গেল, তাতে কি সমস্যার সমাধান হয়ে গেল? সব ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। এইবার জেনে রাখ, এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে সব পেশেন্টকে কিন্তু আমরা অপারেশন করব না। এইবার অপারেশন কাদের করব না সেটা ডক্টর নিজে ঠিক করবেন, এবং কেন ঠিক করবেন সেটা তার কতগুলো ক্রাইটেরিয়ার উপর বেস করে তার ইন্ডিকেশনস আছে, সেটা করতে হয়। আচ্ছা, অনেকেরই ধারণা আছে যে এই টনসিল অপারেশনের তো আর দরকার নেই, কারণ এখন ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এই পৃথিবীতে প্রচুর চলে এসছে, মডার্ন অ্যান্টিবায়োটিক্স। আচ্ছা, এটা কিন্তু একটা ধ্রুব সত্য কথা। মডার্ন টেকনোলজিতে অনেক অ্যান্টিবায়োটিক এসছে, তাতে ভালো রেজাল্টও হয় ডেফিনেটলি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এটা কি একদম পুরো নির্মূল হয়ে যায় ওই ব্যাকটেরিয়া? না, হয় না। কেন হয় না? এটার মধ্যে একটা অ্যানাটমিক্যাল প্রবলেম রয়েছে, যার জন্য ফিজিওলজিটা ঠিকমতো হয় না, যার জন্য এমআইসি অফ অ্যান্টিবায়োটিক সেই জায়গায় পৌঁছতে পারে না। এটা যারা ডক্টর, যারা এটা নিয়ে গবেষণা করছেন এবং পড়াশোনা করছেন, তাদের অবশ্যই জানা উচিত। এই কথাটা আমি এখানে বলতে চাই না, তাই এটা পুরো ডাক্তারি ব্যাপার। আমি অনেক পেশেন্টকে সেটা বলে থাকি। হ্যাঁ, এইবার যদি কোনো পেশেন্টের ইন্ডিকেশন আসে রিকারেন্ট টনসিলাইটিস, সেটা কিন্তু দা ইন্ডিকেশন অর অ্যাবসলিউট ইন্ডিকেশন ফর টনসিলেক্টমি। এটা কেন করতে হবে, কী জন্য করতে হবে, সেটার জন্য এআই রয়েছে, গুগল রয়েছে, তার জন্য ডাক্তারের বেশি কথা বলার কোনো দরকারই নেই। শুধু বলে দেবে আমার তোমার এই সমস্যাটা হয়েছে, আমি এটা ডিটেক্ট করেছি, এটার জন্য আমার এটা করতে হবে। তার জন্য কিন্তু পেশেন্ট নিজে নিজেই সে বুঝে যাবে এআই বা গুগল যে প্রফেসর আছে সেটা দেখে, এবং সেটা ডিটেলস পড়ে সে নিজে বুঝতে পেরে যাবে। এবার কেন করতে হবে, কী জন্য করতে হবে, সেটার মধ্যে সিস্টেমিক কতগুলো প্রবলেম এই ক্রনিক সমস্যাটার জন্য, মানে ক্রনিক মানে রেকারেন্ট এই জন্যই বলা হচ্ছে যে এটা একদম কন্টিনিউয়াস দীর্ঘদিন ধরে হতেই থাকছে, তা হয় না। এটা বারবার হয়, মাঝে ঠিক হয় আবার হয়, সেই জন্য রেকারেন্ট টনসিলাইটিস বলা হয়। আগে এটাকে ক্রনিক টনসিলাইটিস বলা হতো। দিস ইজ দ্য অ্যাবসলিউট ইন্ডিকেশন এবং ফার্স্ট ইন্ডিকেশন টনসিলেক্টমি, এবং সব থেকে লার্জেস্ট অ্যামাউন্ট অফ পেশেন্টের এই ওয়ার্ল্ড ওয়াইড এই টনসিলেক্টমির একটা কারণ। তো এই টনসিলেক্টমি কেন এটাকে প্রথমে রাখা হয়েছে, কেন এটা এত জোর দেওয়া হয়, বহু ডক্টর যারা বলে থাকেন টনসিলেক্টমি অপারেশন আর করতে হয় না, এটা একদম অ্যাবসলিউটলি রং। সেই ডাক্তারের নলেজের এতটা ডেফিসিয়েন্সি থাকে, তার জন্য সে কিন্তু এই কথাটা বলে থাকে। তাহলে প্রত্যেকটা বইয়ে এই প্রথম দিকে কেন রাখা আছে, এবং তার উচিত সেই ডক্টরের ভালো করে এই জিনিসটা পড়া, এবং গুগল প্রফেসর ঘাটা, এআই ভালো করে পড়া, এবং সমস্ত বই ঘেটে তার কিন্তু নলেজটা ঠিক করা উচিত। এই জন্যই আমি এই ভিডিওটা আগে করলাম। আমাকে অনেক মডার্ন এজের অনেক ইএনটি সার্জনি বলতো, কিন্তু তর্কাতর্কি তো করে লাভ নেই জুনিয়রদের সাথে, তাদের ওইভাবে নলেজ দিয়েও লাভ নেই, কারণ এখন সবাই বেশি অনেক কিছু বুঝে যায়, অনেক কিছু করে, সেগুলো নিজস্ব অনেক কিছু ব্যাপার থাকে, এগুলো নিয়ে কথা বলে লাভ নেই। তো এটা কিন্তু করা উচিত এই কারণে যে অনেকগুলো সিস্টেমিক সমস্যা করতে পারে, হ্যাঁ, তারও পার্সেন্টেজ আছে, যাতে না হয় পেশেন্ট পুরোপুরি তার লাইফ ডেঞ্জার বা কোনো রকম ক্রনিক একটা সমস্যা হার্টের, কিডনি অথবা হাড়ের হতে পারে, সেটা থেকে রক্ষা পেতে পারে। সাধারণ একটা অপারেশন, তাকে বলা হয় টনসিলেক্টমি সার্জারি। সেটা বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে করা যায়। কোথাও দেখুন এই পেশেন্টের করা হয়েছে, এর অপারেশনের পরে কোনো দাগ নেই, কোনো রকম ভয়েস চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটিস নেই। ইভেন যদি ভয়েসটা খারাপ থাকে কিছুটা, সেটাও কিন্তু ঠিক হবে, কারণ টনসিল যদি বড় থাকে, গ্রেড 3 থাকে, তাহলে কিন্তু ভয়েসটাও অনেকটা মডিফাই হয়ে যায়, সেই ভয়েস কিন্তু সুইটনেস অনেকটা কমে যায়। অর্থাৎ যারা গান করেন তাদের কিন্তু টনসিল যদি বড় থাকে, সে কিন্তু গানটা ভালো করতে পারবে না, ভয়েসটা কিন্তু
ভালো হবে না। কারণ যে ভয়েসের যে মডিফিকেশন এগুলো অনেকগুলো জায়গাতে হয়। সেগুলো একটা হলো দাঁত, একটা হলো জিভ, একটা হলো ফ্যারেঞ্জিয়াল ল্যাটারাল ফ্যারেঞ্জিয়াল ওয়াল এবং সাইনাস এবং নাক, সব কিছুর মধ্যে কিন্তু মডিফিকেশন হয়। তো এই মডিফাইড রিজনের মধ্যে কিন্তু টনসিল একটা জায়গা, যেখানে যদি অ্যানাটমির ভেরিয়েশন হয় তাহলে কিন্তু সুইটনেস কমে যাবে বা তীক্ষ্ণতা কমে যাবে, সেটা কিন্তু শুনতে ভালো লাগবে না। অতএব টনসিলেক্টমি সার্জারি করলে ভয়েস সুইটনেস বাড়ে তো কমে না, এটা কিন্তু সত্য কথা। এটা অনেকে ভুল করে বলে থাকে, তার জন্যই আমি এই অংশটা এখানে বললাম। তো নমস্কার, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখতে থাকবেন, আমাদের আরও অনেক ভিডিও নিয়ে আসবো। নতুন নতুন মনে হবে অনেকের কাছে, কিন্তু সেটা জাস্টিফাইড একদম।